morning and welcome from Tamil City. এখন আমরা আসলে আমাদের নেপাল জার্নির প্রথম আসলে ফার্স্ট ডেতে আছি। এখন মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে খাবার খেতে হবে। দেশের বাইরে আসলে খাবার খাওয়াটা কিন্তু অনেকটা যুদ্ধের মতো মনে হয়, কারণ হালাল খাবার খেতে হবে, শুধু খাবার না, হালাল খাবার খেতে হবে। ওকে, সো আমি এখন আছি থামেলের হচ্ছে মুসলিম গলি বলে এটাকে। এটা বলতে পারেন যে মানে এই জায়গাতে যত হালাল ফুডের খাবার এবং বাঙালি ওনারের হোটেলও পেয়ে যাবেন আপনারা। বাঙালি ওনার বলতে আমরা যে হোটেলে খাইলাম ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা অ্যাকচুয়ালি ঢাকা হোটেলও আছে, রেস্টুরেন্টও আছে। যতদূর জানতে পারলাম এই জায়গাটাতে যত মানে মোটামুটি রাজনৈতিক ব্যক্তিত্ব ওনার দীর্ঘ সময় থাকে এবং বাংলাদেশি প্রচুর পরিমাণে বাংলাদেশি এখানে আছে, বাংলাদেশি হোটেল আছে বেশ কিছু এবং হল হোটেল আছে। তো থামেল সিটি কিন্তু খুব বেশি বড় না, আপনারা দেখা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে রুম করতে পারবেন। ওকে, তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ। প্রাইসিংটা একটু বেশি, টুরিস্ট স্পট হিসেবে মোটামুটি বলতে পারেন যে আপনার একটু বেশি থাকবে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে নাগারকোটের উদ্দেশ্যে। নাগারকোট যাব, নাগারকোটে এবং নাগারকোট সহ আশেপাশের বেশ কিছু স্পট আমরা ঘুরে দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ঘোরাঘুরি জার্নি। ওকে, তো আমরা ট্যাক্সি রিজার্ভ করছি। তো এখানকার ট্যাক্সিগুলো সব মানে আসলে ইন্ডিয়ান টাটা, খুবই কনজাস্টেড, ছোট। আমার মনে হয় যে পিছনে যে এখানে যে স্পেস আছে, 2জন মানুষ বসলেই সেই স্পেসটা শেষ হয়ে যায়। আবার সামনে একজন, সর্বোচ্চ 3জন বসতে হবে। 4জন বসলে খুবই কষ্ট হবে, যে পাহাড়ি রোড, 2 ঘন্টার রাস্তা। আমি সাজেস্ট করবো যে আসলে 3জনের জন্য পারফেক্ট স্পেস একটা। আমরা 2টা ট্যাক্সি বুক করছি। সো 2টা ট্যাক্সিতে আপনার হচ্ছে 6,000 রুপি পড়তেছে আমাদের। সারাদিন ঘুরাবে, যেখানে ইচ্ছা আমরা যাবো, যে প্লেস দেখবো। তো যাই হোক, আমরা যেতে থাকি এবং আপনাদেরকে ইনফরমেশন দিতে থাকবো। আমরা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছি এবং এই পাহাড় কিন্তু মোটামুটি ভালো পরিমাণে খাড়া। আমরা একটু আগে যে দূরের রাস্তা থেকে যে পাহাড়টা দেখলাম, ঠিক সেই পাহাড়টাতে আছি এবং দেখায় যে আমরা পাহাড়ের নিচে কিন্তু সব বাড়িঘরগুলো। একটু আগে যে নিচে থেকে আসলাম, ওই পাহাড়টাতে উঠতেছি এবং পাহাড়ের খাদে খাদে এরকম বাড়ি, রেস্টুরেন্ট করছে, বাড়ি করছে, ওই যে দেখা যাচ্ছে। ওকে, সো আমরা এখন মেইন আমাদের প্রথম স্পট হবে সাসপেনশন ব্রিজ। আগে আমরা সাসপেনশন ব্রিজ দেখবো, দেন নেক্সট স্টেপ কোথায় পরেরটা পরে দেখছি। যে আমাদের ফার্স্ট লোকেশন আজকের দিনে সেটা হচ্ছে নাগারকোটের যে ফেমাস ব্রিজ, ঝুলন্ত ব্রিজ বলতে পারেন। তো এই ব্রিজটাতে আসছি, এখন আপনাদেরকে দেখাবো। অ্যান্ড এই ব্রিজটাতে অ্যাকচুয়ালি কিন্তু একটু হেঁটে যেতে হয়, একটু আর আনুমানিক 200 মিটারের মতো আপনাদেরকে নিচে নামতে হবে তারপরে। ওকে, সো যেতে থাকি, যেতে যেতে কথা হবে। ওকে, সো আমরা ব্রিজের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এখানে একটা এন্ট্রি ফি আছে। এই জায়গার ভাইবটা না অসাধারণ। মানে এই জায়গাটাতে ছবি আসলে এইভাবে এই অ্যাঙ্গেলে যে ছবিটা আসবে, ও মানে গাছগুলো জাস্ট অসাধারণ। ওকে, তো আমাদের আসলে 50 রুপি করে পড়ছে পার পার্সনে। আমরা এখানে একটা ওয়াটারফলের কথা বললো, এই সিজনে ওয়াটারফলে পানি থাকবে কিনা সেটা ব্যাপার, আর হচ্ছে ব্রিজ। ওকে, তো আমরা যাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি সাসপেনশন ব্রিজে। সব থেকে বেস্ট ব্যাপার যেটা, খুব বেশি টুরিস্ট নাই, মানে একদম যে এক্সেস পরিমাণে মানুষজন সেরকম না, সুন্দর মতো ছবি তোলা যায়। এখন কিন্তু আমি চলে আসছি ব্রিজের অপর প্রান্তে। এই ব্রিজের ঝাঁকুনিটা যখন পাওয়া যায় সেটা হচ্ছে মাঝখানে যখন আসবে ঠিক মিডল পয়েন্টে, মানে ব্রিজটা প্রবল হারে দুলতে থাকে। একটু ভয়ানকই লাগে যে আসলে কি হচ্ছে, মানে
যাদের সবার ক্ষেত্রে না, যাদের হাইটোফোবিয়া আছে, যেমন আমি একদম সাইডে আছি, তারপরে কিন্তু ভালো পরিমাণে ব্রিজটা দুলতেছে। আমার গিম্বেল ক্যামেরার গিম্বেল আছে দেখে হয়তো বা অতটা বোঝা যাবে না, যদি ফোনে থাকতো ভালো পরিমাণে শেক হইতো। তো মানুষ যখন মাঝ প্রান্তে থাকে, দেখুন মাঝ প্রান্তে অনেক কয়জন লোক আছে, তো ওই কারণে বেশি পরিমাণে শেক হচ্ছে। যাদের হাইট ফোবিয়া আছে মানে তাদের জন্য একটু সমস্যা, যেমন আমার আছে। মাঝপথে আসার পর আমি ভিডিও করতে মানে আসলে ভিডিও করা সাহসই করিনি, যে পরিমাণ তুলতেছিল। ওকে, সো আগাতে থাকি, ওই পারে দেখি কি আছে। এবং এখান থেকে কিন্তু ঝর্ণার মানে সাউন্ড পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে না গাছপালার কারণে, কিন্তু ঝর্ণার সাউন্ড পাওয়া যাচ্ছে। এখন আমি আবার ব্যাক যাচ্ছি আমরা। ও অস্থির, এই সাইড থেকে আসলে আলো পড়ার কারণে এই সাইড থেকে বেশি সুন্দর দেখা যাচ্ছে। জাস্ট অসাম। সো আমাদের আপাতত দেখা শেষ। সাসপেনশন ব্রিজ আর ঝুলন্ত ব্রিজ, এইটাকে রিয়েল ঝুলন্ত ব্রিজ বলা যায়। আমরা রাঙ্গামাটিতে যেটা দেখি বা আমরা হচ্ছে বিভিন্ন ধরেন বান্দরবনের মেঘলাতে যে ঝুলন্ত ব্রিজের নাম বলা হয়, ওটা কিন্তু অরিজিনাল ঝুলন্ত ব্রিজ না। ঝুলন্ত ব্রিজ হচ্ছে এইটা, পারফেক্টলি জিপ লাইন দিয়ে অ্যাটাচড করা, দুই পাহাড়কে মানে সেই রকম ভাবে এটা তৈরি করা হয়েছে। ওকে, সো এখন আসলে টুরিস্টের পরিমাণ বেড়ে গেছে, এখন ছবি তুলে বা ভিডিও করে কোথাও শান্তি নেই। এখন আমরা দেখি নেক্সট কোন স্টপে বা কোন পয়েন্টে যাওয়া যায়। সব কিছুই ঠিক ছিল, কিন্তু এই যে এত সুন্দর করে নামলাম, এখন উঠতে যে পরিমাণ কষ্ট হবে সেই কথা ভাবতেছি। আমি জাস্ট জিপ লাইনটা হেঁটে আসলাম, গলা পুরো শুকিয়ে গেছে, পুরো শুকে কাঠ, ঠোঁটো শুকিয়ে গেছে। আসলে ওয়েদারের কারণে তো, শীতের ওয়েদার, এমনিতে তো দেখা যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, তার উপরে আবার এরকম উপরে উঠতেছি, অনেক হাই অ্যালটিটিউড। এখানে অবশ্য একটা জিনিস বলি, বাংলাদেশের টুরিস্ট স্পটগুলোতে যে পরিমাণ দোকানপাট থাকে, এখানে যে এত বড় টুরিস্ট স্পট, আমরা রাস্তা থেকে নিচে নেমে আসলাম, পানির বোতল পাইলাম না, বা আপনার হচ্ছে কোনো দোকানপাট দেখতে পারলাম না। এটা কিন্তু একটা ভালো জিনিস। সবাই তো সাসপেনশন ব্রিজ, ঝুলন্ত ব্রিজের কথা বলে, কিন্তু ঝুলন্ত ব্রিজে আসার পরে যে এই পরিমাণ খারাপ পাহাড় উঠতে হবে, এই কথা কেউ বলে না। কিসের জন্য? নামার সময় তো নামা যায়, এই ওরার সময় তো উঠতে 12টা বেজে যাচ্ছে। এই দেখেন এদের অবস্থা দেখেন, আমাদের গ্রুপ উঠতে পারতেছে না। আমি তাও আগে আগে উঠে গেছি, বাকি ব্যক্তিবর্গরা মনে হতো সবার 50 বছর হয়ে গেছে। নাহিদ, তোর জন্য কি ট্যাক্সি কল করবো? আঙ্কেল কোনো সমস্যা আছে? উঠতে পারতেছেন না? খাড়া কিন্তু কম না, খাড়া কিন্তু কম না। আমরা আসার সময় ওই যে ওই রোডটা ধরে আসছিলাম, এই যে নিচ দিয়ে, ঠিক আছে? যাওয়ার সময় এই যে আপনি যে নেপাল আছেন সেটা দেখা, এই জিনিসটা দেখলে পারফেক্টলি বোঝা যায়। নেপালের ট্রেডিশনাল মানে অনেক কিছু লিখিত আছে, তাদের দেবদেবীদেরকে নিয়ে মানে তাদের ভাষায় লেখা আছে। কতটুকু বোঝা যাচ্ছে, এই যে তাদের মেবি নেপালি ভাষায় লেখা আছে, কিছু বোঝা যাচ্ছে না, এবং পুরোটা জুড়ে এগুলো লেখা আছে। এগুলা আগে আমি একটা গেম খেলেছিলাম, সেই গেমের মধ্যে এরকম আসলে দেখা যেত। আর এই জিনিসটা কিন্তু ওদের ট্রেডিশনাল, প্রত্যেকটা জায়গাতে যেখানে দেখবেন পাহাড় বলেন বিভিন্ন স্পটগুলোতে এরকম আসলে দেখা যায়। এই জিনিসটার নাম কি এটা আমি সঠিক বলতে পারছি না। নেপালের আসলে
সব কিছু আমাদেরকে টেস্ট করতে হবে। আমরা তো বাংলাদেশে ঝালমুড়ি খাই, এবার একটু নেপালের ঝালমুড়ি খাচ্ছি, কিন্তু এই এতটুকুর পরিমাণের যে আসলে 100 রুপিস বাংলাদেশি টাকা আনুমানিক 90 টাকা প্লাস। আসলে এখন টেস্ট করে দেখতে হবে যে পরিমাণ মনে হচ্ছে খুব স্পাইসি। স্পাইসি কি লবণ বেশি? আচ্ছা, এখন আমার নিজের চেষ্টা ট্রাই করার পালা। মানে একটা টকের একটা ফ্লেভার আছে ভিনেগার দেওয়ার কারণে। নট ব্যাড। আর আসলে নেপালে যে কোনো কিছু খাওয়ার আগে হালাল হারামটা বেশি মানে জিনিসটা চিন্তা করতে হয়। তো এইটাতে আমরা মেক শিওর করছি এবং দাঁড়িয়ে থেকে আমরা আসলে দেখছি যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা।